ঘরটা আজ সাজানো গোছানো, সকাল থেকেই পরি যেন এক অজানা প্রস্তুতি নিয়েছে। ঘরটা সাজা ঘরটা আজ সাজানো গোছানো, সকাল থেকেই পরি যেন এক অজানা প্রস্তুতি নিয়ে ঘরটা আজ সাজানো গোছানো, সকাল থেকেই পরি যেন এক অজানা প্রস্তুতির ভেতর দিয়ে গেছে। সবকিছু ধুয়ে মুছে মেঘমুক্ত আকাশের মতো করে রেখেছে। তবু মনের ভেতর একটা অনুচ্চারিত কৌতূহল ঝুলে আছে। গত রাতের সেই মুহূর্তটা বারবার ফিরে আসছে। ঘুমের ভেতরেও টের পেয়েছিল সে, সেহরান উঠে পড়েছে, চুপচাপ নিঃশব্দে চলে গেছে পাশের একটা রুমে। অনেকক্ষণ পর ফিরে এসেছে, তবুও ওর শরীর থেকে অন্য এক সময়ের গন্ধ, অন্য এক নিঃশ্বাস ভেসে এসেছিল। সেহরান মাঝরাতেই যায় সেই রুমে। কি এমন আছে ওখানে? কি এমন ডাক দেয় তাকে বারবার? আজ এই মুহূর্তে সেহরান বাসায় নেই। পরি জানে ও কোথায় গেছে, আর চাবিটাও কোথায় রাখা তাও সে জেনে ফেলেছে নীরব অনুসন্ধানে। মনের ভেতরে বেজে ওঠে এক চাপা সংকল্প, যা লুকানো আজ তাকে নিজের চোখে দেখা হোক। ধীরে পা বাড়ায় সে, চোখে এক ধরনের সতর্ক আলোক ছায়া। চাবিটা তুলে নেয় টেবিলের কোণা থেকে, রুমটার সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হৃদয় যেন কণ্ঠনালী পর্যন্ত উঠে এসেছে। একটুখানি ভুলে সে বুঝতে পারছে না কৌতূহল, ভয় নাকি ভালোবাসারই কোনো প্রগাঢ় পরীক্ষা হতে চলেছে আজ। ধরে রাখা নিঃশ্বাস নিয়ে চাবিটা ঘোরায়। একটা মৃদু শব্দে খুলে যায় সেই রহস্যের দরজা। আর পরি এক ধাপ এগিয়ে পা রাখে সেই অনধিগম্য অধ্যায়ে, যেখানে লুকিয়ে আছে হয়তো সেহরান নামক পুরুষটার আসল সত্তা। ঘরটা নিস্তব্ধ ছিল না, কিন্তু শব্দগুলো নিচু স্বরে কাঁপছিল। ঠিক যেমন কাঁপছিল পরীর বুকের ধুকপুক শিরায় শিরায়, যেন শীথে গিয়েছিল কোনো অজানা আশঙ্কার তরঙ্গ। সেই পুরনো কাঠের আলমারির নিচে যা ছিল, কালো মলাটের ডায়েরি, যা নাকি সময়ের ধুলোয় চাপা পড়েছিল দীর্ঘকাল, আজ আচমকাই পরীর চোখে পড়ে গেল তা। কৌতূহল, তা তো আর শুধুই দেখা জিনিস নয়, তা এক ধরনের পিপাসা, যা মস্তিষ্কে নয় বরং বিধ্বস্ত হৃদয়কে শুষে নেয়। পরী ডায়েরিটা খুলে বসেছিল। প্রথম পাতায় জ্বলজ্বল করছিল একটা নাম, সায়ারা খান, সেহরানের বোন। পরী নিজের মনেই বলে ওঠে, আপু। ব্যাস, এই একটা শব্দই। ঠিক তখনই পেছন থেকে বজ্রপাতের মতো আছড়ে পড়ে এক গর্জন। কি ভেবেছিলি একটু যত্ন করেছি তো মাথায় চড়ে বসবি? তার কণ্ঠ যেন কোনো মৃত নদীর ফেটে যাওয়া বাঁধ, কঠিন, কর্কশ, ভয়ঙ্কর। পরি থমকে যায়। না, শুধুই থেমে যাওয়া নয়, ও যেন সরে যায় নিজস্ব অস্তিত্ব থেকে, এক ধাপ আরেক ধাপ পেছনে, ভয়ে, লজ্জায়, অথচ কৌতূহলের দায়ে অপারগ। আমি আমি ইচ্ছে করে না, মানে আমি তো। কথা শেষ হবার আগেই সেহরান এগিয়ে আসে, ওর মুখটা চেপে ধরে। সে জানে এই মেয়েটার চোখে যদি সত্যি পৌঁছে যায় সায়ারার ডায়েরির পাতাগুলো, তাহলে তার যে প্রতিশোধ সাজানো ছিল, যা পুড়িয়ে ফেলতে চেয়েছিল, তা আর চাপা থাকবে না। সেই ডায়েরিতে লেখা ছিল শুধু অক্ষর, ছিল রক্তমাখা ইতিহাস, একটা নিষিদ্ধ ভালোবাসা, একটা মৃত্যু যার প্রতিধ্বনি এখনো কাঁপায় সেহরানের ফুসফুসের ভেতর। পরীর চোখে তখন ভীরু এক রশ্মি, কিন্তু সেহরানের চোখে না আগুন নয়, বরং নিঃশব্দ একটা কুয়াশা, যেখানে জ্বলছে না কিছু, তবুও পোড়াচ্ছে। সে জানে এই মেয়েটা নিষ্পাপ, তবুও ওর হাতে আজ ক্ষমতা আছে তার এই প্রতিশোধকে ভেঙে দেওয়ার, ভালোবাসাকে ছিন্ন ভিন্ন করে উন্মোচন করার। সে ভয় পায়, ভয় পায়, কারণ যে ঘৃণায় সে নিজেকে বেঁধেছিল এতদিন, তা যদি আজ এক ফোঁটা চোখের জলে ধুয়ে যায়, তবে কি থাকবে ওর ভেতরে? একটি পাথর সাদৃশ্য পুরুষ, যার ভেতরে ছিল আগুন, কিন্তু মুখে ছিল নীরবতা। আর সেই আগুনেই হয়তো একদিন সে নিজেই পড়ে যাবে চিরতরে।
সেহরান কিছু না বলেই পরীর হাত থেকে ডায়েরিটা নিয়ে চলে যায় সেখান থেকে, কিছু না বলেই। আর পেছনে পড়ে থাকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা পরী। ফ্লোরেন্স, ইটালি। একটি পুরানো বিল্ডিংয়ের ছাদের নিচে সাজানো আধুনিক অ্যাপার্টমেন্ট। জুন মাসের শেষ বিকেল। রুমের জানালা দিয়ে সূর্য রক্তাভ আলো ছড়াচ্ছে, যেন দিনের ক্লান্তি আর সম্পর্কের অনিশ্চয়তা মিলেমিশে এক মোহজালের রেখা এঁকে দিয়েছে দেওয়ালে। দুজন মানব মানবী খুব অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। মেয়েটির গঙ্গানিতে যেন পুরুষটির উত্তেজনা আরো বেড়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে দুজনই খুব সুখের মুহূর্তে কাটাচ্ছে। চরম মুহূর্তে মেয়েটি বারে বারে বলছে, কবে বিয়ে করবেন আমায়? ইউভান স্যার। ইউভান চোখটা বন্ধ করেছিল, ধীরে ধীরে চোখটা মেলে তাকায়। তার কণ্ঠস্বর ঠান্ডা দৃঢ়, কিন্তু তাতে যেন এক প্রকার দূরত্ব ছুঁয়ে থাকে। নট নাও নন্দিনী, লেট মি জাস্ট এনজয় দিস মোমেন্ট। বেডরুমের সাদা চাদরে দুটো শরীর মধু চন্দ্রিমা শেষে ক্লান্ত হয়ে শুয়ে আছে। ইউভান, বয়স ৩৫ বয়সী, গম্ভীর অভিজাত এক পুরুষ, চোখে গাঢ় চিন্তার রেখা। তার বুকের ওপরে মাথা রেখেছে নন্দিনী, বাংলাদেশ থেকে আসা ২২ বছরের রমণী, যার চোখে অনির্বাচনীয় আকুলতা। নন্দিনীর কণ্ঠে কান্নার আভাস। স্যার, বলুন না, কবে বিয়ে করবেন আমায়? ইউভান এবার বিরক্তি নিয়ে বলে, বারে বারে এক কথা বলবে না। নন্দিনী নীরব হয়ে পড়ে, বুকের ভেতরে জমে থাকা প্রশ্নগুলো গলায় আটকে যায়। ১ বছরের বেশি হয়ে গেছে সে এখানে এসেছে, ইউভানের প্রেমে পড়ে গেছে। এক নিষ্ঠুর জটিল প্রেম। ইউভান কখনো ভালোবাসে, আবার কখনো দেয় না কোনো উত্তর। আজকের মতো বাকি রাতগুলোই ওরা যেন কাছাকাছি হয়, অথচ দিনের আলো ফুটলেই যেন অচেনা দুটো সত্তা হয়ে দাঁড়িয়ে থাকে মুখোমুখি। নন্দিনী আবার ফিসফিস করে, আমার ভালোবাসা কি কোনো অর্থ নেই স্যার? তার কণ্ঠে অভিমান আর আশ্রয় খোঁজার ব্যর্থতা। ইউভান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, এক মুঠো চুলে আঙ্গুল চালিয়ে বলে, সময় হলে করব। এখানে থাকতে কোনো অসুবিধা তো হচ্ছে না তোমার? আমি তো ভার্সিটির সব ফ্যাসিলিটিস তো দিচ্ছি। আর ক্লাসে আমার দিকে যেভাবে তাকাও নন্দিনী, এটা ইতালি। খুবই সবাই স্মার্ট, এক মুহূর্তে সবাই সব বুঝে যাবে। নন্দিনীর চোখ ছলছল করে ওঠে। এই মানুষটাকে কেন যে ভালোবাসতে গেল, আজও বুঝতে পারল না সে। কেন এই অসম্ভব সুন্দর পুরুষটার মোহে ও আটকে আছে। সে জানে এই পুরুষটাকে ভালোবেসে সে নিজেই হারিয়ে দিয়েছে, কিন্তু এই প্রেম, এই মোহ এত সহজে কি ফুরায়? বাঙালি এই লোকটা এমন কেন, যেন মন বলে কিছুই নেই। ইভান ওর দিকে না তাকিয়েই বলে, যাও, ফ্রেশ হয়ে এসো, রান্না করো, আজ এখানেই থাকবো। নন্দিনী ধীরে ধীরে উঠে যায়, গায়ে চাদর জড়িয়ে ফ্রেশ হতে যাবে, এমন সময়ে বলে, আর শোনো, মেডিসিনগুলো ঠিকভাবে খেও। আমি কোনো ভুল কিন্তু বরদাস্ত করব না আগের বারের মতো। নন্দিনী কিছু না বলেই বুকে কষ্ট চেপে চলে যায়। ইউভান ব্যালকনিতে এসে দাঁড়ায়, একটি সিগারেট ধরিয়ে চোখটা বন্ধ করে। শুধু এক রমণীর মুখ ভেসে ওঠে চোখে, সেই হাসি, সেই কণ্ঠ, যার ভালোবাসা সে নিজ হাতে ছেড়ে এসেছে। মৃদু গলায় নিজের সত্তার ভেতরে বয়ে যাওয়া আহাকারে বলে ফেলে, দ্যাটস নো ওয়ান লাইক ইউ, অ্যান্ড দেয়ার নেভার উইল বি। কেন চলে গেলে আমায় ফেলে? ক্ষমা কি করা যেত না? চোখ বন্ধ করতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ইউভানের চোখ থেকে। গত ২ দিন পরীর জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। না, সুখ নয়, এ যেন এক প্রগাঢ় নিস্তব্ধতা, যেখানে সেহরানের অনুপস্থিতি একটা শূন্যতা হয়ে নয়, বরং আশীর্বাদের মতো ভারমুক্ত মনে হয়। সকালগুলো কেমন যেন নিস্তব্ধ ছিল, কোনো দরজার শব্দ নেই, নেই গলা ফাটিয়ে ওঠা নির্দেশ, নেই ঘৃণার ভরা চাহনি, শুধু নিঃশ্বাস টানার জায়গা ছিল। সেই দিনের পর থেকে সেহরান তেমন কথা বলছে না পরীর সাথে। আজ সকালেও দেখলাম
উনি বাসায় নেই। পরি ভেতরে ভেতরে ভাবে রান্নাঘরের কোণে দাঁড়িয়ে। কোথায় যাই, কার কাছে যাই কিছুই বলে না। তবু শান্তি লাগে। পরীর কণ্ঠনালীতে জমে থাকা ভয়টা হালকা হয় কিছুটা। পরীর শরীরটা আজও কেমন দুর্বল। বিছানা থেকে উঠেই গোসল সেরে রান্নাঘরে এসেছিল চুলায় কিছু বসাবে বলে, কিন্তু ফ্রিজটা খুলতেই যেন ভেতরটা কেঁপে ওঠে। চিকেন নেই, সব শেষ। পরি থমকে দাঁড়ায়। মস্তিষ্কে হুট করে ধাক্কা দেয় অজস্র ভাবনা। এখন কি করব? উনি বাসায় থাকলে তো বললেই অর্ডার দিয়ে দিত। সেই রাগেই শেহরান এই ছোট ছোট দরকারগুলোতে কেমন অনায়াসে সব এনে দেয়। আর এখন কয়েকদিন ধরেই কোথাও ব্যস্ত। আমাকে তো বলে না, তবে তার অনুপস্থিতিতে আমি তো মুক্ত। কিছুক্ষণের চুপচাপ দাঁড়িয়ে থাকা ঘরের নিঃসঙ্গ আলোয় মিশে যায় পরীর চোখের দৃষ্টি। তারপর হুট করেই সিদ্ধান্ত নেয়, সব তো বেশি দূরে না, আর বাসায়ও যেহেতু উনি নেই, তাই আমার যাওয়াটাই বরং সহজ। তাড়াতাড়ি ফিরে এলে উনি জানবেনও না। ধীরে ধীরে ঘরের দিকে হাঁটতে হাঁটতে পরি ভেবেই নেয় কি কি আনতে হবে। ও নিজেকে রুমে গিয়ে প্রস্তুত করে নেয়, ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ নেয়, দরজার সামনে দাঁড়ায়। কিন্তু হাত লক ঘোরাতেই গিয়েও পরীর মনের ভেতরে কোথাও থেকে যেন একটা টান ধরে। যাচ্ছি মানে কি ঠিক করছি? এখন যদি উনি এসে পড়েন, আমি কি কোনোদিন এই ছোট স্বাধীনতাগুলো উপভোগ করতে পারবো না? প্রশ্নগুলো ঘূর্ণির মতো পাক খায় পরীর হৃদয়ের গভীরে। তবুও সে বের হয়, এক পা আরেক পা নিচে নামা সিঁড়ি ধরে, যেন একটা অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। একটা ছোট্ট সিদ্ধান্ত যেটার ভেতরে ঢুকে আছে একটা না বলা বেদনা পূর্ণ বাক্য। পরি সুপার শপে পৌঁছেছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসে ওর কাঁধে একটা হালকা শিহরণ খেলে যায়। চারপাশটা বেশ সরগম, মানুষজনের হাঁটা, শব্দ, ছোট ছোট বলাবলি। কিন্তু তার মন স্থির। তালিকায় থাকা জিনিসগুলো ঠিকঠাক তুলে নিচ্ছিল সে, কখনো সাবধানে, কখনো অভ্যস্ত হাতে। আজ একটু স্বস্তির নিঃশ্বাস ছিল তার ভেতরে। না, ভয় ছিল না। ছিল না সেই অপার্থিব টান যা সাধারণত তার গলার কাছে শক্ত করে বেঁধে রাখে তাকে। হঠাৎ একটা ম্যাকারনির প্যাকেট তুলতে যাবে সে, ঠিক সেই তখনই আরেকটি হাত ধীরে এসে তার হাতের পাশে থেমে যায়। প্যাকেটটি ওর দিকে এগিয়ে দেওয়ার মুহূর্তেই পরি পাশ ফিরেই চমকে ওঠে। শেহরিশ ভাইয়া! চেনা সেই মুখ। চোখে একটা প্রগাঢ় কোমলতা, আর ঠোঁটে হালকা হাসি। কি ব্যাপার, খুব বড় হয়ে গেছো তো, একা একা বেরিয়েও পড়ো? হুম? শেহরিশ বলল চেনা ভঙ্গিতে। পরি এবারে হেসে ফেলে, একটা নির্ভর হাসি, যেটা খুব কম মানুষই জাগাতে পারে তার ভেতরে। নিজের শহর তো ভাইয়া, চেনা সব রাস্তা, হারাবই না কোথাও। তার কণ্ঠে ছিল হালকা পরিণত এক নিশ্চয়তা। শেহরিশ বলল, আসলে আমি এই পথেই যাচ্ছিলাম, তোমায় ওই অটো থেকে নামতে দেখলাম, তাই নিজেই চলে এলাম দেখা করতে। পরি একটু ইতস্ত করে মাথা নিচু করে বলল, ভাইয়া সরি। শেহরিশ এবার চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকে। তুমি সরি বলছো কেন? পরি একটুখানি থেমে বলে, সেদিনের জন্য, সেহেরান ভাই করা ব্যবহারে। আপনার জন্য আমার নিজেরও খারাপ লেগেছে। শেহরিশ মাথা নেড়ে হালকা হেসে বলল, সরি বলার দরকার নেই পরি। তবে যদি সত্যিই খারাপ লেগে থাকে, তাহলে সেই দিনের করা অসম্পূর্ণ কাজটা আজকে সম্পূর্ণ করে দাও। তার চোখে ছিল রসিকতা, কিন্তু কণ্ঠে মায়া। আজ তো কেউ নেই, কে নিষেধ করবে? আর তুমি তো আমার নিজের ফুপুর মেয়ে। অনেক আগে থেকেই তোমার আর রোজ আপুর সাথে আমার সম্পর্ক ছিল গভীর। তাহলে দেশে ফিরে এসে তোমার সাথে কথা বললে দোষ কোথায়? পরি চুপ করে থাকে কিছু সময়, শুধু এক পলক নিচে তাকিয়ে বলে, সব ঠিক আছে ভাইয়া, কিন্তু আমার কারণে আপনি কথা শুনবেন, এটা ভাবলেই খারাপ লাগে খুব। শেহরিশ এবার একটু গম্ভীর হয়, তার চোখে নরম হয়ে ওঠে। পরি, সত্যিই আমার জন্য তোমার খারাপ লাগে?
পরি চাইলেও মুখে কথাটা বলেনি, শুধুমাত্র সরলভাবে উচ্চারণ করে, হুম। শেহরিশ ধীরে ধীরে ওর হাতটা ধরে বলে, চলো, আর কথা না, আজ আমরা দুজন পাশেই কফি খেতে যাব। তার চোখে ছিল কিছুটা উচ্ছ্বাস, আর পরীর হাতে ছিল অবাক প্রশ্রয়। পরী ওর ঘড়ির দিকে একবার তাকায়। দুপুরের আগে ও বাসায় ফিরে যাবে, এইটা সে ঠিক করে। আর সেহরান এখনো ব্যস্ত, অন্তত বাইরে থাকলে তো ওর শরীরটা বাঁচে। সে নিজের মনে বলে, সারাদিন চার দেওয়ালে নিজেকে বেঁধে রাখি, আজ যদি একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেই, তাতে কি সত্যি দোষ হবে? পরী শেহরিশের দিকে তাকায়, তারপর মাথা নাড়ে। আজ তার চোখে ছিল ছিল না কোনো ভয়, ছিল একটুখানি সাহস। আর সেই সাহসে লেগেছিল পুরানো ভরসার উষ্ণতা। অফিসের ভেতরে একটা চাপা ব্যস্ততা। সেহরান নিজের কেবিনে বসে একাগ্র চোখে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে। সামনে ছড়ানো জরুরি কাগজপত্র, পেন ড্রাইভ, ফাইল, আর তার চেয়েও বেশি একটি দেশান্তরের মানসিক প্রস্তুতি। ইতালির কাজ দ্রুত শেষ করতে হবে, কেবল অফিসের প্রজেক্ট নয়। এর আড়ালে সেহরানের নিজস্ব একটি লক্ষ্য আছে। পরীকে নিয়ে সে ইউএসএ-তে স্থায়ী হতে চায়। এই দেশে আর তার কিছুই নেই, না আত্মীয়তা, না টান। পরীই এখন একমাত্র সম্পদ, যার জন্য সে শ্বাস নেয়, রাত জাগে, আর রাগ করে অকারণে কারণেই। সে জানে এখনই পরীকে কিছু বলা যাবে না। ভবিষ্যৎ যতইটাই সাজানো থাকুক, ওকে জানাতে হবে সময় মতো, ঠিক তখন, যখন পরীর চোখে বিশ্বাস ছাড়া আর কিছুই থাকবে না। ততদিনে ওর প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। এই পরিকল্পনার শেষ গন্তব্য ইতালি। সেখানকার প্রজেক্টটা যতটা কর্পোরেট, ততটাই অন্তরের ব্যক্তিগত। ঠিক তখনই কেবিনের দরজায় নরম শব্দে টোকা পড়ে। রাহুল আর মাসুক একসাথে ঢুকে পড়ে। রাহুলের হাতে এক গাদা ফাইল, আর চোখে সেই চিরচেনা দুষ্টুমি। মাসুক আধা ভঙ্গ হয়ে বসে, হালকা হাসি ঠোঁটে। রাহুল এক ঝলক দেখে বলে ওঠে, এই বেটা, এমন মনোযোগ দিয়ে কি প্রেমপত্র লিখছিস নাকি? সেহরান চোখ না তুলে বলে, জীবনটা এখন সিরিয়াস রোমান্স, বুঝলি? শুধু চিঠি না, চুক্তিও লিখতে হয়। মাসুক চেয়ারে হেলান দিয়ে চোখ ছোট করে বলে, তোর মুখটা দেখেই বোঝা যাচ্ছে তুই কোনো একজনের কথা ভুলতেই পারিস না। রাহুল হাসতে হাসতে বলে, পরীর কথা নিশ্চয়। সেহরান এবার চোখ তোলে, ঠোঁটে একরকম হালকা ব্যঙ্গ ভরা হাসি, যেটা বন্ধুরা দেখে হাসে, কিন্তু সে জানে এই হাসির নিচে চাপা একটা কষ্ট থাকে। সে বলে, বউ আমার তো, ওর কথা বাদ দিয়ে আর কাকে ভাববো বল? আমি কি তোদের মতো চরিত্রহীন নাকি? রাহুল মুখ চাপা দিয়ে হাসে, না রে ভাই, আমরা জানি তুই লয়াল পুরোপুরি পরীর প্রতি। কিন্তু সমস্যা হচ্ছে, পরী তো জানে না। সেহরান এবার চেয়ার ছেড়ে দাঁড়ায়, চোখে হালকা বিরক্তি, কণ্ঠে স্থিরতা। ওর জানার দরকার নেই, আমি আছি, সেটাই ওর জন্য যথেষ্ট। তুই ভাবতেও পারবি না গত কয়েকদিন ধরে ঠিক কি করে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারিনি ওকে। কথাও বলার সময় পায় না। নতুন বিয়ের পর এমন করলে কোনো বউ কি টিকে থাকে? মাসুক চোখটা বড় বড় করে বলে, উফ, ছুতে পারছি না। এই কথাটা শুনে তো আমার রীতিমতো রোমান্টিক রিফ্লেক্স শুরু হয়ে গেল। রাহুল এবার নাটুকে গলায় বলে, না না, এটা একদম অসম্ভব সেহরান, তুই এমনিতেই নিজেকে কন্ট্রোল করতে পারিস না, তার উপর আবার তোর পরীর সামনে থাকলে তুই তো হয়ে যাস গ্যাস সিলিন্ডার, একটা স্পার্কেই জ্বলে উঠিস। আর তুই বলছিস এই কথা? সেহরান এবার টেবিলে হালকা টোকা দেয়, দেখে চোখে একরাশ গম্ভীরতা। শ্যাট আপ, আমার বইয়ের কথা উঠলেই মুড একদম অন্যদিকে চলে যায়। অল টাইম মুড অফ গাইস, ডোন্ট টাচ দ্য নেম, ডোন্ট ইভেন হুইসপার, ওকে?
মাসুক হেসে বলে, বুঝেছি বুঝেছি, পরিণাম এখন অফিসিয়ালি সেন্সিটিভ টপিক। রাহুল হেসে বলে, শেমলেস ম্যান। শেহরান এবার মুখটা শক্ত করে বলে, হ্যাঁ, শুধু পরীর ক্ষেত্রে আমি নির্লজ্জ, কারণ পরী আমার, আর আমার জিনিসে অন্য কেউ হাত দেবে তা আমি মরে গিয়েও বরদাস্ত করব না। এই মুহূর্তে থেমে যায় কথাগুলো, কোনো শব্দ নেই। শেহরান জানালার দিকে পা বাড়ায়, সেখানে দাঁড়িয়ে ধীরে বলে, ইতালি যাওয়া শুধু প্রজেক্টের জন্য নয়, আমি এমন একটা জীবন গড়তে চাই যেখানে কেউ থাকবে না, শুধু পড়ি আর আমি থাকব। আমার পৃথিবী খুব ছোট, কিন্তু তার একমাত্র কেন্দ্রবিন্দুতে থাকবে পরি, চুপ করে, নরম করে, আর আমার মতোই অব্যক্ত। পেছনে রাহুল আর মাসুক চুপ হয়ে যায়। এবার আর মজা নেই, কারণ ওরা জানে এই ছেলেটা বদ্ধ উন্মাদ, একটা মানুষ যে রাগ করে ভালোবাসে, আর তার ভালোবাসা গর্জে ওঠা নীরবতায়। হাসির রেশ তখনও কাটেনি পুরোপুরি। মাসুক আর রাহুল দুজনেই হালকা খুনসুটিতে মজে আছে, কিন্তু হঠাৎই শেহরানের ফোনে একটানা 2বার মেসেজ আসে। প্রথমবার সে পাত্তা দেয় না, দ্বিতীয়বার এক অদ্ভুত অভ্যস্ততায় চোখটা ফোনের স্ক্রিনে চলে যায়, আর ঠিক সেই মুহূর্তেই তার চেহারার রং পাল্টে যেতে থাকে, যেন কোনো অজানা আগুন একে একে ছুঁয়ে যাচ্ছে তার কপাল, চোখ, ঠোঁট আর মুঠোবদ্ধ 2 হাত। মেসেজটা ছিল নিরীহ একটা ছবি, একটা সাধারণ লোকের ট্যাগ সহ ক্যাফের নাম। নিচে লেখা ছিল, কিউট কাপল স্পটেড, সুইট মোমেন্ট। কিন্তু ছবিটা যে সাধারণ ছিল না, তাতে দেখা যাচ্ছিল পরি বসে আছে, সামনে কফির কাপ, আর তার পাশেই শেহরিশ। পরিচিত কারোর তোলা কিংবা ক্যাফের সোশ্যাল মিডিয়া থেকে ট্যাগ হওয়া সেই মেসেজটা হয়তো ইচ্ছাকৃতভাবে তাকে পাঠানো হয়েছে, আর এই কাজটা একমাত্র শেহরিশই করেছে, বোঝে যায় শেহরান। কিন্তু শেহরান আর কিছু বোঝে না, সে শুধু দেখে, সে শুধু উপলব্ধি করে একটা কথা, আমি আজও সময় পেলাম না পরীর সাথে কথা বলার, আর সেই সময়টাতেই কেউ আমার পৃথিবীটা ছুঁয়ে ফেলেছে। তার মুঠো নিজে থেকে শক্ত হয়ে আসে, চোখের পেছনে টান পড়ে, যেন রক্ত জমে আসছে মাথায়। সে কিছু না বলে দ্রুত ল্যাপটপটা বন্ধ করে, টেবিলের পাশে রাখা নিজের অফিস ব্যাগ থেকে হাতে নেয়, সাথে থাকা ফাইল, একগুচ্ছ গুরুত্বপূর্ণ কাগজ, সব তড়িঘড়ি করে গুছিয়ে নিয়ে নেয়। রাহুল আর মাসুক এবার খেয়াল করে ফেলে এই হঠাৎ রং বদলের অদ্ভুত দৃশ্য। রাহুল বলে ওঠে, ওই, কি হলো হঠাৎ? তোর মুখটা তো একেবারে রক্তবর্ণ হয়ে গেল কেন? মাসুকও ছোট করে বলে উঠল, কিছু হলো নাকি? তুই ঠিক আছিস তো? শেহরান আর এক মুহূর্ত দাঁড়ায় না, জবাবের বদলে গলা নিচু করে শুধু বলল, তোরা একটা দিক এই দিকটা সামলে নিস, আমি বাসায় যাচ্ছি, ভালো লাগছে না কিছুই। তার কণ্ঠে কোনো তর্জন নেই, কোনো চিৎকার নেই, তবুও যেন সেই নরম অথচ ভারী স্বর পুরো ঘরটাকে ঠান্ডা করে দেয়। এই বলে সে সোজা বেরিয়ে যায়। চলার মধ্যে থেকেও শেহরানের ভেতরে যেন চাপা একটা প্রশ্ন প্রতিধ্বনিত হতে থাকে, আমি তো কোনো দিন শেহরিশের মতো হেসে ওর পাশে বসিনি, আমি তো কোনো দিন ওকে এই নিয়ে এমন উপযুক্ত স্থানে বসতে যাইনি কখনো। তবুও যদি ও হাসে, পার্থক্যটা আজ ওর হাসির কারণ আমি না, সেটা অন্য কেউ। কিন্তু কেন? রাহুল দরজার দিকে তাকিয়ে থাকে, চোখে বাধা আর কপালে চিন্তা। মাসুক ধীরে ধীরে বলে, দেখলি, শেহরানের চেহারা এমন হলো, বুঝবি কিছু একটা খুব বাজেভাবে বাজছে বা পোড়াচ্ছে ওর ভেতর। রাহুল আস্তে আস্তে মাথা নাড়ে আর ভাবে, শেহরান কারোর ব্যাপারে রাগে না,
শুধু একটা মানুষ ছাড়া, পরি। আর যখন ও রেগে যায় তখন তার ভালোবাসার ভাষা বদলে যায়, চোখের দৃষ্টি রক্তে রঙিন হয়। পরি দরজায় লক খুলে ঘরে ঢোকে। বাইরে দুপুর, কিন্তু ঘরের ভেতরে একটা অদ্ভুত অন্ধকার। এক মুহূর্তের জন্য ও থমকে দাঁড়ায়, চোখে প্রশ্ন জমে ওঠে। এই অন্ধকার কেন, যখন যাওয়ার আগে তো সব জানালা খোলা ছিল, পর্দাগুলোও তুলে দিয়েছিল ও নিজেই। এই চাপা ছায়া কে নামালো? ঘরের বাতাসেও যেন ঘন হয়ে আসে এক অচেনা গন্ধ, একটা অজানা উপস্থিতির ছাপ। ও ধীরে ধীরে টেবিলের উপরে ব্যাগটা রাখে, মুঠোফোন, কিচেন ব্যাগ। তারপর চলে যায় নিজের রুমে। ভেবেছিল আগে একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর রান্নায় হাত দেবে। রুমে ঢুকে দেখে এখানেও সেই অন্ধকার, একটা নিস্তব্ধতা যা কানের পর্দা পর্যন্ত কেঁপে তোলে। বিছানার পাশে রাখা ছোট্ট ল্যাম্পটা জ্বালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওর পেছন থেকে ভেসে আসে এক অদ্ভুত কণ্ঠ, একটা ছড়ার গলায় গাওয়া গান, যেন শীষ দিয়ে ওর ভয়ের সাথে খেলা করে কেউ। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হাউ ফার ইউ হ্যাভ গন, আপ অ্যাবভ দ্য অল সো হাই লাইক এ অ্যাঞ্জেল ইন দ্য স্কাই। পরীর পিঠ বেয়ে নেমে আসে শীতল স্রোত, ওর হাত জোরে আঁকড়ে ধরে ওর জামার দুই পাশ। পেছন ফিরেও না, দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস আটকে। আর ঠিক তখনই ওর ঘাড়ের কাছে নেমে আসে এক পরিচিত নিঃশ্বাস, শেহরান। সে শীষ দিয়ে ছড়ার সুর মিলিয়ে বলে, পরি পরি পরি। তার গলায় এখন ভয়ানকভাবে শান্ত, আর সেই শান্ত ভঙ্গিতেই লুকিয়ে আছে উত্তপ্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ। পরি আর নিজেকে ঠিক রাখতে পারে না, ও কেঁপে ওঠে পুরো শরীর জুড়ে। এই কণ্ঠ, এই সময়, এই নিস্তব্ধতা, সব একসাথে যেন গিলে নিচ্ছে ওকে। এখনো পর্যন্ত সে বুঝে উঠতে পারছে না শেহরান এখানে কিভাবে, আর কি জানে সে। ঘরটা তখনও সেই অন্ধকার, শুধু এক কোণায় জানালার ফাঁক দিয়ে একটা ক্ষীণ আলোর রেখা ঢুকেছে, আর ঠিক সেই রেখার শেষ মাথায় দাঁড়িয়ে আছে শেহরান। ওর চোখে ছায়া, ঠোঁটে ঠান্ডা হাসি, আর কণ্ঠে এক নিষ্ঠুর ছায়ার নাচন। সে হঠাৎই পরীর কাজ ঘেঁষে দাঁড়ায়, শীষ দিয়ে বলে ওঠে ছড়ার শেষটা, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হাউ ফার ইউ হ্যাভ গন। পরী শ্বাস চেপে ধরে, পেছনে তাকানোর সাহস হয়নি ওর, কিন্তু ও বুঝে গেছে শেহরান আজ একেবারেই অন্যরকম। এক হাতে ওর চুলটা মুঠোয় ধরে টেনে ওর দিকে মুখটা ফেরায়, চোখের দিকে চোখ রেখে বলে, তুই ভেবেছিস আমি কিছুই জানতে পারবো না? কিন্তু হাই, একটা মেসেজেই যথেষ্ট ছিল তোর মুখের সেই ছলনা মাখা হাসি দেখার জন্য। তুই আমার বউ, অথচ অন্য পুরুষের সামনে বসে কফি খাস। তুই কি জানিস এই সমাজ এর মানে কি দাঁড়ায়? পরি ফিসফিস করে কাঁপতে কাঁপতে বলে, আমরা তো একই সাথে বড় হয়েছি, আর সে তো আপনারই নিজের ভাই। শেহরান থেমে যায়, তারপর হঠাৎই ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলে, আর তুই আমার স্ত্রী। তুই যদি এখন তোর দেবরের সাথে সময় কাটাস, তাহলে মানুষ বলবে আমি তোকে খুশি করতে পারি না, পুরুষত্বহীন বলবে আমায়। তুই কি চাস আমি এই অপবাদ বয়ে বেড়াই? পরি আর কিছুই বলতে পারে না, ভয়ে আরো গুটিয়ে যায়। তবুও একবার বলে, প্লিজ থামুন, আমি এমন কিছু করিনি। শেহরান এবার হেসে ওঠে, একটা ভয়াবহ হাসি, যেখানে ভালোবাসা নেই, আছে কেবল ঘৃণার উপচে পড়া আগুন। সে ধাক্কা দিয়ে পরীকে বিছানায় ফেলে দেয়। বিছানার হেডবোর্ডে ঠেকে গিয়ে মাথাটা কেঁপে ওঠে পরীর। মনে হলো চোখ দুটো অন্ধকার ছায়া জমে গেল। শেহরান এবার রুমের পাশে একটা দরজার দিকে যায়। চুপচাপ তালা খোলার শব্দে গম গম করে ওঠে চারপাশ। সে ফিরে এসে পরীর সামনে বসে, ঠান্ডা গলায় বলে, বল, তোর কি শাস্তি হওয়া উচিত? পরী কেঁদে ফেলে, দুই হাত জোর করে বলে, আমার ভুল হয়েছে, খুব খুব ভুল হয়েছে।
কখনো আর বাইরে যাব না। সেহরান এবার ওর চুল ধরে সামনে টেনে আনে, তারপর একটা বাক্য ছুড়ে দেয়, তুই তো অনেক স্বাধীনতা চাস তাই না? আজ তোকে সেই স্বাধীনতাই দিচ্ছি। স্টোর রুমে আজ রাতটা কাটিয়ে অনেকগুলো ইঁদুর তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আই থিংক তোদের মধ্যে মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। রোজই তো আমার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়ে থাকি, তাই তো বুঝতে চাসনি। আজকে ফিল কর কেমন লাগে ওদের সাথে থাকতে। পরীর গলা শুকিয়ে আসে, ভয়ে, অসম্মানে, বিস্ময়ে, সব মিশে একসাথে গলা আটকে আসে ওর। ও কাঁদে, জড়িয়ে ধরে সেহরানকে, বলার চেষ্টা করে, আমি ভয় পাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু পাষাণের হৃদয় কি আর অত সহজে গলে? সেহরান টানতে টানতে ওকে নিয়ে যায় স্টোর রুমে, তালা দিয়ে বেরিয়ে আসে, আর আসার আগে কানে কানে বলে, আজ রাতটা শুধু ভাববার জন্য। আগামীকাল থেকে হয়তো তুই বুঝবি ভালোবাসা আর দাসত্বের মধ্যে পার্থক্য কতটা সূক্ষ্ম। ঘর থেকে তালার শব্দ কেবলই একবারই এসেছিল, তারপর আর কিছুই না। সবকিছু নিশ্চুপ। সেহরান তার রুমে ফিরে এসেই শরীরটা বিছানায় ছুঁড়ে ফেলে, চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু মস্তিষ্ক থেমে নেই। বুকের ভেতর কিছু একটা গলগল করে জ্বলছে, এমন অনুভূতি যেন কেউ তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। সে শ্বাস নেয়, দীর্ঘ, ভারী, কিন্তু শান্ত নয়। তার মুখের রেখা, চিন্তার ছায়া নেই, আছে কেবলই যন্ত্রণার চিহ্ন। পরি নামটা ঠোঁটে এলেও গলায় উঠে আসে না, কণ্ঠ যেন ইচ্ছে করে থেমে যায়, কারণ সে জানে এই নামটা উচ্চারণ করলেই এক অন্য সত্তা ওকে টেনে নিয়ে যাবে, ভালোবাসার, মমতার, ক্ষমার সেই নিঃশব্দ জগতে। কিন্তু সেই নামটা আসার সঙ্গে সঙ্গেই অন্য একটা মুখ, অন্য একটা কান্না, অন্য এক রক্তাক্ত ছবি ভেসে ওঠে ওরই চোখের সামনে। সায়ারা, ওর বোনের। আর সেই চিৎকার, সেই অন্ধকার রুমে পড়ে থাকা শরীর, তার ডায়েরির পাতায় আঁকা যন্ত্রণার সেই সব যেন এক এক করে সেহরানের বুকে চিরে ঢুকে পড়ে। সেহরান চোখ মেলে, তার চোখ লাল নয়, বরং কেমন কাচের মতো, চাপা যন্ত্রণা জমে থাকা নিঃশব্দ কাচ। সে বিছানা থেকে উঠে জানালার দিকে তাকায়, সূর্যের আলোয় ছড়িয়ে পড়েছে আকাশে, কিন্তু তার নিজের ভেতরের সব কিছু অন্ধকার। তার ঠোঁট কেঁপে ওঠে, আমি জানি পরি, কোনো দোষ করেনি, ও তেমন মেয়ে নয়। ও তো, ও তোর, আমার এই পাথর হয়ে যাওয়ার হৃদয়ের একমাত্র আশ্রয়। কিন্তু ঠিক তখনই আবার কানে বাজে সেই পুরানো চিৎকার সায়ারার। সে বলে, ওরা আমায় বিশ্বাস করেনি, ওরা আমায় বাঁচতে দেয়নি। সেহরান হঠাৎই মুঠি শক্ত করে ফেলে, তার মুখে আবার সেই পুরনো রাগের রেখা ফিরে আসে। সে দাঁড়ায়, নিজের বুকে হাত দিয়ে নিজেকেই প্রশ্ন করে, তবে আমি কেন আজও কাউকে ক্ষমা করতে পারিনি? সে জানে তার ভেতরের যুদ্ধ চলছে, একদিকে পরীর কোমল মুখ, অন্য চোখের আর অশ্রু, অন্যদিকে ছায়ার অন্ধকার অতীত, আর সেই মিথ্যা নীরবতা যা একটি মানুষকে শেষ করে দিয়েছিল। আর আজ সেহরান নিজের মনে একটাই প্রতিজ্ঞা করে, ভালোবাসা আমাকে দুর্বল করবে না, কোনো দিনও না। আমি আমার প্রতিশোধ শেষ না করা পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দেব না, এমনকি পরীকেও না। আর এই দিকে ঘরটা ছোট, বাতাসে একটা বদ্ধ স্যাঁতসেঁতে গন্ধ, দেওয়ালের কোণায় জমে থাকা অন্ধকার যেন ঘাড়ের ওপরে শ্বাস ফেলছে। পরি নিজেকে শক্ত করে ধরে বসে আছে, হাত পা বুকের কাছে জড়িয়ে। ওর কান্না এখন আর শব্দ করে বেরোয় না, শুধু শ্বাসে আটকে থাকা আহাকার। চোখের পানি মিশে গিয়েছে ধুলোয়, নিজস্বতা হারিয়েছে। একটু পর হঠাৎ একটা শব্দ, চিক চিক চিক, একটা ছোট ইঁদুর কোণ থেকে বেরিয়ে এসেছে। পরি চিৎকার করে ওঠে, সরে যেতে চায়, কিন্তু দেওয়াল আর কাঠের তাক ছাড়া এই ঘরে কোনো আশ্রয় নেই। আরো কয়েকটা তেলাপোকা ছুটে বেড়াচ্ছে, তার ছোট ছোট পায়ের শব্দে যেন গলা আটকে আসে ওর। পরি গলা কাঁপিয়ে ফিসফিস করে বলে ওঠে, কেন সেহরান, কেন? আমি কি করেছি এমন?
আমি কিসের শাস্তি পাচ্ছি? ওর কণ্ঠ নিঃস্ব, চোখ দুটি খালি, আর কপালে জমে থাকা ঘামের রেখা যেন সেই প্রশ্নের জবাব চায়। কেন সেহরান? কিসের প্রতিশোধ নিচ্ছেন আমার কাছ থেকে? ঘরের বাইরের দেওয়ালে হালকা পায়ের শব্দ। কেউ কি দাঁড়িয়ে আছে ওর কান্না শুনছে? নাকি সত্যি এই বদ্ধ ঘরটাই আজ পরীর পৃথিবী? ও হঠাৎই দরজার দিকে ঝাঁপিয়ে পড়ে। ও চিৎকার করে, দয়া করে খুলে দিন, আমি দম নিতে পারছি না এখানে। কিন্তু দেওয়ালের ওপরে কেউ নেই, কেউ সাড়া দেয় না, শুধু নিঃশব্দে জেগে থাকা সেই পাষাণ সৃষ্ট শাস্তি। আর পরী আজ বোঝে, গোপন ভালোবাসা কখনো কখনো নির্যাতনের রঙে রঙিন হয়। ও আবার ফিসফিস করে, আপনার এত ঘৃণা, এত রাগ আমার প্রতি? আমি কি এতটাই তুচ্ছ আপনার কাছে? নাকি আপনি শুধু প্রতিশোধের নামে আগুনে পুড়িয়ে মারবেন আমাকে? হুম হুম, হু হু করে কাঁদতে থাকে পরী। ঘরটা নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার মাঝেই পরীর প্রশ্নগুলো চুরি হয়ে কাঁটার মতো বিঁধে যায় বাতাসে। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে। সেহরান নিজের ডিভানে বসে নিরবিচ্ছিন্নভাবে অফিসের কাজ করে চলেছে। ল্যাপটপ স্ক্রিনে চোখ আটকে থাকলেও মনটা যেন কোথাও ভার হয়ে আছে। হঠাৎ ওর ঠোঁট ফাটানোর স্বরে বেরিয়ে আসে, পরি, এক কাপ কফি দে। তখনও ওর দৃষ্টি স্ক্রিনে, কিন্তু কিছু একটা যেন কেঁপে ওঠে ওর ভেতরে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সময় নষ্ট না করেই উঠে দাঁড়ায় সেহরান। পর মুহূর্তেই দৌড়ে চলে যায় স্টোর রুমের দিকে। দরজাটা খুলেই ওর দৃষ্টি খোঁজে ফেরে, তারপর ঠিক এক কোণে চোখ আটকে যায়। ফ্লোরে নিস্তেজ হয়ে পড়ে আছে পরী। সেহরানের বুকের ভেতরটা যেন হঠাৎই বিদীর্ণ হয়ে ওঠে। ধড়পড় করা এক তাড়নায় ও ছুটে যায় পরীর কাছে, হাঁটু গেড়ে বসে, কণ্ঠরুদ্ধ হয়ে আসে শ্বাস। এই পরী, এই, কথা বল। ওর শরীর ছুঁতেই বুঝে যায় জ্বরে পড়ে যাচ্ছে। এক মুহূর্ত বিলম্ব না করে পরীকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসে। বিছানায় শুইয়ে দিয়ে ভেজা তোয়ালে দিয়ে এসে ওর শরীর মুছতে যায়। তবে জামা খুলতেই জ্বরের ঘোরে পরী ওর হাতটা ঝটকে সরিয়ে দেয়। গলায় আতঙ্ক আর ঘৃণা মিলে মিশে ফিসফিস করে বলে, দূরে যান, আপনার কিচ্ছু করতে হবে না, ছোবেন না আমায়। সেহরানের ভেতর কোথাও যেন একটা অহংকার ফুটে ওঠে, চোখের কোণে আগুন জ্বলে ওঠে। একটা তীব্র রাগে সে পরীর বুকের কাছ থেকে জামাটা টেনে ছিঁড়ে ফেলে। একটু না থেমেই বলে ওঠে, লিসেন পরি, আই ডোন্ট ফিল গিল্টি। তবুও সে তখন কোনো সহিংসতা করে না। পরীর নিস্তেজ চোখ দেখে হাত বাড়িয়ে ওর গায়ের একটা শার্ট পরিয়ে দেয়। তারপর তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে স্যুপ বানায়। চুপচাপ ফিরে এসে ওকে খাইয়ে দিতে শুরু করে। পরী খানিকটা খেয়ে মুখ ফিরিয়ে নেয়। সেহরান জোর করে না, শুধু একটা ঔষধ খাইয়ে দিয়ে পরীর পাশে বসে হেলান দিয়ে ওকে নিজের বুকে তুলে নেয়। মাথার ওপর মুখ রেখে গভীর একটা নিঃশ্বাস নেয়। হয়তো অনুশোচনা, নয়তো মায়া। পরি ঠিক বিড়াল ছানার মতো করে ওর বুকে গুটিয়ে যায়। সেহরান কম্বল জড়িয়ে দেয় ওকে। তারপর এক হাতে ফোন স্ক্রল করতে থাকে। অনেকক্ষণ কেটে যায়। পরি নড়ে চড়ে উঠে বসে। সেহরান তৎক্ষণাৎই চোখ তুলে বলে, কি হলো, খারাপ লাগছে তোর? পরি কিছু না বলে ওর বুক থেকে উঠে বসে। পর মুহূর্তেই নিজের গায়ে থাকা শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেয় পাশে। সেহরান একটা গাঢ় ঢোক গিলে বলে, কি হয়েছে পরি? পরি কোনো উত্তর না দিয়ে সোজা সেহরানের গলায় মুখ গুজে দেয়। সেহরান একটু থেমে ওকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, কি চাই? পরির ঠোঁট এবার ছুঁয়ে যায় সেহরানের অ্যাডামস আপেল। চুমু খায় আর কাঁপা কাঁপা গলায় বলে, তোমাকে। সেহরান থমকে যায়, তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরে পরীকে। নরম গলায় বলে, তুই এখন অসুস্থ পরি। পরি আবারও চুমু দেয়। সেহরান এবার স্পষ্ট করে বলে, অসুস্থ শরীরে আমায় সামলাতে পারবি না তুই, থেমে যা বলছি। কিন্তু পরি যেন আজ ঠিক করেই ফেলেছে, সব ভয়, সব দুঃখ, সব কষ্ট পেছনে ফেলে ভালোবাসা দিয়ে মুড়িয়ে দেবে সেহরান নামক এই রুক্ষ পুরুষটাকে।
ঘরটা নিঃশব্দ, কেবল ছাদের পাখার একটানা ঘূর্ণন আর ঘরের দেওয়ালে রাখা ক্লকটা মাঝে মাঝে টুং করে শব্দ করে উঠছে। সেই শব্দেই যেন পরীর কাঁপুনি আরো স্পষ্ট হয়ে ওঠে। আর তার সেই কাঁপুনিতে সেহরানের বুকের ভেতরে যেন অদৃশ্য আগুন ধরে যায়। কি করছিস পরী? গলা খানিকটা রুক্ষ, খানিক ব্যাকুল। তুই অসুস্থ, এমন করিস না এখন। আমায় উস্কে দিচ্ছিস কেন? সেহরান যেন নিজেকেই ভয় পাচ্ছে। আমি কিন্তু নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি, প্লিজ এমন করিস না। কিন্তু পরি আর শুনছে কোথায়? জ্বরের ঘোরে তার শরীর যেন অবশ, তেমনি চোখ যেন বিদ্রোহ ঘোষণা করছে। সে হঠাৎই সেহরানের কোলে উঠে বসে, ঠোঁটে একরোখা হাসি, জড়িয়ে ধরে সেহরানকে, যেন জড়িয়ে ধরলেই কিছু একটা বদলে যাবে। সেহরান তার ঠোঁটের কাছে অনুভব করে পরীর নিঃশ্বাস উষ্ণ, কাঁপা, অস্থির। আর সেই মুহূর্তেই পরীর ঠোঁট একটার পর একটা চুমু বসায় ওর অ্যাডামস আপেলে। সেহরান হঠাৎ ঝাঁকি খায় নিজের ভেতর। সে তো আদরে নয়, যুদ্ধে যাচ্ছে যেন। নিজেকে বাধা দিতে দিতে জড়িয়ে ধরে পরীকে শক্ত করে, একদম নিজের ভেতরে টেনে নেয়। আর তখনই সেহরান আর নিজেকে সামলে রাখতে পারে না। পরীকে এভাবে উন্মুক্ত, ওর দুর্বল আর নির্ভীক দেখে তার ভেতরে যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। তবুও সমস্ত অস্থিরতা গিলে ফেলে সে। চোখের পাতা ভারী করা ধরা গলায় বলে ওঠে, পরি। তারপর ওকে বুকের মধ্যে টেনে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে, যেন এই জ্বরেই গলে যেতে পারে মেয়েটা, যেন এই স্পর্শেই বাঁচিয়ে রাখা যায় তাকে। পরীর গলার কাছে মুখ এনে সেহরান হঠাৎই একটা কামড় বসায়, তীব্র কিন্তু গভীর আবেশের চিহ্ন। পরীর ঠোঁট থেকে অস্পষ্ট স্বরে আহ শব্দ বেরিয়ে আসে, ব্যথায়, কিন্তু হয়তো তারও বেশি কিছু চাই। কিন্তু সেহরান থামে না, আরো একবার কামড়ে দেয় সেই একই জায়গায়। তারপর সেই কামড়ের চারপাশে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে আদরে ছড়িয়ে দেয়, একটা চুমুর পর আরেকটা, যেন তপ্ত চিহ্নগুলো নরম ভালোবাসায় ঢেকে দিতে চায়। তারপর ওকে বুকের গভীরে গুটিয়ে নেয়, হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস ফেলে বলে, এই অসুস্থ শরীরে এত পাগলামি করছিস কেন পরি? পরে কষ্ট তো তুই নিজেই পাবি। সুস্থ হয়ে নে, তারপর না হয় যত ইচ্ছে তত আদর করিস। পরি এবার চোখ বুজে সেহরানের বুকেই মুখ গুজে কেঁদে ওঠে, চুপচাপ কিন্তু খুব গভীরভাবে। কান্নার শব্দ নয়, কিন্তু কান্নার স্পর্শ সেহরান স্পষ্ট অনুভব করে বুকের কাছে। তার ভেতরটা ভারী হয়ে ওঠে। ও জিজ্ঞেস করে, কাঁদছিল কেন এভাবে পরি? পরি এবার সেহরানের বুকে নাক আর মুখ ঘষে আর বলে, আপনি আমায় খুব কষ্ট দেন, মারধর করেন, সারাক্ষণ শুধু রাগ করেন, একটুও ভালোবাসেন না আপনি। কান্নার ফাঁকে ফাঁকে ফিস ফিস করে বলে ওঠে পরি, একটু ভালোবাসলে কি হয়? পরীর কান্নায় যেন অভিযোগের সুর। সেহরান এবার পরীর গালে হাত রেখে বলে, আচ্ছা মানছি, এতক্ষণ তুই যা যা বলি সব সত্যি, কিন্তু একটা সত্যি তুই বলিসনি পরি। পরি তার মুখের দিকে তাকায়, চোখে প্রশ্ন চিহ্ন। সেহরান এবার টুক করে একটা চুমু খায় পরীর ঠোঁটে, তারপর ওর চোখে চোখ রেখে বলে, এই যে প্রতিদিন যে এত এত আদর করি, তার বেলায় সে কথা তো বললি না? তোকে যতটা না শাসন করি, তার থেকেও তো বেশি তোকে আদর করি। এই যে প্রতিদিন তোকে এত এত আদর করি, সেই কথাটা ভুলে গেলি? পরীর গলা নরম করে বলে, ওটাকে আদর বলে না, কষ্ট দেন আপনি। সেহরান ব্যঙ্গ করে হেসে বলে, তাহলে সেই কষ্টই এতক্ষণ কে চাইছিল শুনি? পরি চুপ থাকে। সেহরান বুঝে ফেলে এটা জ্বর নয়, ভাঙা অনুভূতির প্রলাপ। সে আবার ডাকে, পরি। পরি জবাব দেয়, হুম। সেহরান এবার গলা গম্ভীর করে বলে, তুই আর কখনো আমায় না বলে কোথাও যাবি না তো? আর ওই সেহেরিসের সাথে আর কথা বলবি না, আমি যেন না দেখি, মনে থাকবে? পরি কিছু না ভেবেই বলে ফেলে, আচ্ছা বলবো না। তাহলে আপনি আমায় কি দেবেন? সেহরান ভুরু কুঁচকে তাকায়, কি চাই? পরি নিঃশব্দে বলে,
মুক্তি। একটা শব্দ, ছোট্ট কিন্তু বিষাক্ত। সেহরানের চোখ ধাঁধিয়ে যায়। পরি বলে যায়, আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব। আপনি আর চাইলেও আমি ফিরবো না কোনো দিন। একদিন হারিয়ে যাব অনেক দূরে, দেখবেন। সেহরান এবার এক অদ্ভুত শান্ত কণ্ঠে বলে ওঠে, আর পরি এবার তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে, আপনি যেমন করে আমাকে কষ্ট দিচ্ছেন, আমিও একদিন আপনাকে কাঁদাবো, কিন্তু আপনাকে মেরে না, আমি নিজেকে হারিয়ে দেব। তখন তো আপনি আর কাউকে এমন করে রাগ করতে পারবেন না। তখন বুঝবেন আমি না থাকলে আপনি কতখানি একা। সেহরান এবার রক্তচক্ষু করে তাকায় পরীর দিকে। ওর মুখটা নিজের কাছে টেনে নেয়, মুখোমুখি হয়ে বলে, অসুস্থ বলেই বেঁচে গেলি। যদি সুস্থ থাকতিস, এখন তোকে ভয়ানক শাস্তি দিতাম। আমার থেকে দূরে যাবি, তাই না? শুধু মুখ দিয়ে বলেছিস আজ, মাথায় এই চিন্তা কখনো এনে দেখ, তাহলে তোর চিন্তা করার জন্য শুধু মাথাটা থাকবে, কিন্তু ব্রেন থাকবে না। পরি এবার সেহরানের মুখের দিকে তাকিয়ে বলে, এত কঠিন ধাঁধা কেন বলেন? সেহরান বলে, কিসের ধাঁধা বললাম? পরি বলে, বারে, আমার মাথা যদি আমার কাছেই থাকে, তাহলে আমার ব্রেন কোথায় যাবে? আই অ্যাম কনফিউজড। সেহরান থতমত খায়, তারপর ঠোঁটে একটা অদ্ভুত ব্যঙ্গ হাসি এনে বলে, বাহ, তুই তো বেশ শেয়ানা পরি। জ্বরের ঘোরে থেকেও কি সুন্দর কথা আদায় করলি। পরি তার বুকে মাথা রেখে বলে, আপনার সাথে থাকতে থাকতে শিখে গেছি। সেহরান এবার হেসে ওঠে শব্দ করে, সত্যিকারের হেসে ওঠে, হয়তো অনেক দিন পর। এদিকে সন্ধ্যা শেষে আলোয় স্নিগ্ধ একটা রং ছড়িয়ে পড়েছে মাসুক আর রাহুলের অ্যাপার্টমেন্টে। ঘরটা যেন লাজুক আকাশের মতো হালকা কমলা, হালকা নীল আর এক ধরনের ঘরোয়া শান্তির আবরণে মোড়া। তানিশা ট্রে হাতে ঘরে ঢোকে, মুখে মুচকি হাসি, চোখে দুষ্টুমি। দুজনের সামনেই কফির কাপ এগিয়ে দেয় সে। এই নে, এই কফিটা খেয়েই ভাবনার গিট খুলবে। ঠিক তখনই রান্নাঘর থেকে ঈশানী ভাপ ওঠা পাস্তা এনে টেবিলে রাখে। চোখে মুখে ক্লান্তির ছাপ, কপালে চিন্তার ভাঁজ। আজকে এশকের সাথে আজ আর কথা হয়নি, ঈশানী বলে, গলায় একরাশ অস্থিরতা। দুপুরে বেরিয়ে গেল ওভাবে, তারপর একবারও ফোন করেনি। অমন করে চুপচাপ চলে গেল কেন, বুঝলাম না। রাহুল একটা চিপস মুখে দিয়ে চিবোতে চিবোতে বলে, একবার ফোন করলেই তো ও ধমক দেবে, বলবে, দিলি তো আমার রোম্যান্সের 12টা বাজিয়ে। সারাদিন যে এত এত এনার্জি ওর মধ্যে কি করে আসে বুঝি না। আর পারবো না রে। মাসু, তুই ফোন কর। মাসুক হালকা হেসে বলে, তুই ফোন করলেই যদি ও ধমক দেয়, তাহলে আমি কল করলে কি আমাকে ফুলের মালা পরাবে? তুই জানিস না বুঝি ও পরীর প্রতি কেমন অফসেট? যেরকম ব্যবহারটা করে ও, সেটাই দেখলে বোঝা যায়। তানিশা এবার বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হাতে রাখা কফির কাপটা টেবিলে রেখে চোখ ঘুরিয়ে বলে, গাইস প্লিজ কুল। তোরা এমন করছিস কেন? আই হ্যাভ এ গুড আইডিয়া। তিনজনে চুপ করে ওর দিকে তাকায়। তানিশা এবার চোখ টিপে বলে, চল সবাই মিলে এসকের অ্যাপার্টমেন্টে যাই, একটা দারুণ সারপ্রাইজ দেই ওকে। রাতের ডিনারটা ওখানেই করব, পরিও থাকবে। ঈশানী হাসতে হাসতে বলে ওঠে, আইডিয়াটা খারাপ দিসনি তানু, চল যাই। রাহুল আর মাসুক একে অন্যের মুখ দেখে, চোখে ছোট হাসি, ঠোঁটে চুপিসারে একটুখানি সম্মতি। ঈশানী নিজের ঘরে ঢুকে প্রস্তুতি নিতে যায়, কিন্তু হঠাৎ দরজাটা ধুপ করে বন্ধ হয়ে যায়। পেছন থেকে মাসুক এসে ওকে জড়িয়ে ধরে আর ঘাড়ের কাছে মুখ গুজে দেয়, নিঃশ্বাস ফেলে। ঈশানী স্পর্শেই চিনে ফেলে মাসুককে, নিরুত্তাপ কণ্ঠে বলে, ছাড় বলছি মাসুক, আমার মুড নেই এখনো, এখনো ঠিক হয়নি, প্লিজ ডিস্টার্ব করিস না। মাসুক গলার ব্যথা লুকিয়ে ভেতরের কষ্টটুকু চেপে বলে, সরি, আর কোনো দিনও তোকে কষ্ট দেব না, প্লিজ কথা বল। তুই কথা বন্ধ করলেই আমার ভেতরটা একেবারে ফাঁকা হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে রীতিমতো। তুই তো জানিস এই পৃথিবীতে শুধু তোর কাছেই আমি খোলা বই, তুই না বুঝলে আর কে বুঝবে আমায়? ঈশানী এবার
ধীরে ঘুরে দাঁড়ায়, মুখে এক ধরনের দৃঢ়তা, চোখে গাঢ় মায়া। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি দিকে ভালো করে তাকায় সে। বিদেশি ধাঁচে গড়া তীক্ষ্ণ চেহারা, গভীর চোখের ভেতরে একরাশ ভাঙনের ঢেউ। এই ছেলেটি যে ওকে চোখে হারায় সে কথা ঈশানীর অজানা নয়। ও বলে, তাহলে একটা কথা দে মাসু, আর কোনোদিনও নিজেকে এতিম বলবি না। সবাই আমরা একা। আমি পরিবারে বড় হয়েছি, কিন্তু সেই আমিও তো একা। তোর এতিম হবার মানে এই নয় যে আমরা তোকে দয়া করি, আমরা তোকে সবাই ভালোবাসি, রক্তের থেকেও গাঢ় বন্ধনে। মাসুক ওর মুখে আস্তে করে একটা চুমু খায়, চোখ দুটো ভিজে ওঠে হালকা নিঃশব্দ এক অশ্রুবিন্দুতে। ভুল হয়ে গেছে ইস্যু, আর কখনো বলবো না, প্রমিস। আর তুই পাশে থাকলে আমার সব ঠিক থাকে। আর শোন, এইবার ইউএসএ গিয়ে আমরা বিয়ে করব। আর দেরি করব না ইস্যু, তুই ছাড়া আমি কাউকে চাই না, আর কারোর দিকে তাকাতেও মন চায় না। ঈশানী চুপ করে দাঁড়িয়ে থাকে ততক্ষণে। শরীরের সমস্ত শক্তি নরম হয়ে গেছে। সে শুধু মাসুকের কাঁধে মাথা রাখে, দুই হাতে জড়িয়ে ধরে তাকে, নিঃশব্দে, গভীর নির্ভরতায়। আর বাইরের সমস্ত কোলাহল থেকে আলাদা হয়ে সেই মুহূর্তটা যেন এক অপার্থিব নিস্তব্ধতা হয়ে দাঁড়িয়ে থাকে। দুজন মানুষের মাঝখানে ভালোবাসার নিঃশব্দ গহ্বর হয়। রাত ৮টা, বাতাসে ক্লান্ত নীরবতা আর হালকা জ্বরের ঘ্রাণ। সেহরানের আঙ্গুল তখন পরীর উন্মুক্ত পিঠে ধীরে ধীরে বলিয়ে যাচ্ছে একটা অদ্ভুত ছন্দে, যেন ওর স্পর্শে মেয়েটার শরীর জুড়ে ফিরে আসে আরামের ঈশারি ভাব, অনুভূতি। পরী ওর বুকে মুখ গুজে রেখেছে, এক হাতে সেহরানের বুকের ওপর আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে অদৃশ্য আঁকিবুকি আঁকছে, সেই রকম যেমন ছোটবেলায় কেউ মেঘ কেটে নকশা আঁকে আকাশে। জ্বর অনেকটাই কম, কিন্তু মন থেকে এখনো যেন দুর্বলতা আর ভয় পুরোপুরি কাটেনি। তবুও সেই মুহূর্তে তারা দুজনেই একটা সুরক্ষিত শান্তির ভেতরে বন্দী, যেন পুরো পৃথিবী বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইছে, কিন্তু তারা কিছুই শুনছে না। ঠিক তখনই বেজে ওঠে কলিং বেল, একবার দুবার তিনবার। পরী শব্দ শুনে নড়ে না, চোখটা বন্ধ করে সেহরানের বুকে নিঃশ্বাস গোনে। কিন্তু সেহরান একরাশ বিরক্তি নিয়ে গড়গড়িয়ে বলে ওঠে, আমার প্রাইভেসির টাইম নষ্ট করতে কেউ না কেউ ঠিকই এসে হাজির হয়। তারপর বালিশে মাথা ঠেকিয়ে রাগে গম্ভীর গলায় বলে, খুলবো না, যেই আসুক, এমনিতেই চলে যাবে। ঠিক সেই মুহূর্তে মাসুকের নাম্বার থেকে কল আসে। সেহরান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আর বিরক্তির ছাপ গলায় নিয়ে কল ধরে। কোনো কথা বলার আগেই ওপাশ থেকে মাসুকের গলা ভেসে আসে, এই এসকে, দরজা খোল বলছি, কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা। সেহরান চোখ ঘুরিয়ে ঠোঁটের কোণে বিদ্রুপ হেসে কটাক্ষ করে বলে, ও তাই বুঝি, আমি তো ভাবলাম কোনো ভিক্ষুক এসে হাজির হয়েছে, এই আনটাইমে এসেছে আমার প্রাইভেসি নষ্ট করতে। তারপর একটুখানি থেমে ভরাট গলায় বলে, যাই হোক, ওয়েট কর ১ ঘন্টা, আমার ছোট্ট বউটা আমার বুকে আছে, আগে ওকে সামলে নিয়ে তবে দরজা খুলছি। বলেই ফোনটা কেটে দেয়, ঠোঁটে একরোখা জয়ের হাসি। আর এইদিকে ফোন লাউড স্পিকারে থাকায় ওপাশে দাঁড়িয়ে থাকা সবাই, তানিশা, ঈশানী, রাহুল, হতবাক চোখে একে অপরের দিকে তাকায়। চারজনের মুখ থেকে একসাথে বেরিয়ে আসে, শেমলেস ম্যান। সেহরান নিজে ফ্রেশ হয়ে নিয়ে এবার পরীর দিকে এগিয়ে আসে, ওকে ধীরে ধীরে তুলে ধরে, বাথরুমে নিয়ে যায়, সবটা যত্ন, যেন এক অসহায় শিশুকে সামলে রাখছে। ফ্রেশ হয়ে বেরোলে নিজের সাদা টি শার্টটা পরিয়ে দেয় পরীকে, নিচে পরীর স্কার্ট প্লাজো আগেই পরা ছিল। চেহারাটা আরো নরম, আরো নিরীহ লাগছিল আজ। অসুস্থতা যেন ওর চোখের মণিতেও ছায়া ফেলেছে। সেহরান ওকে রুমে শুইয়ে রেখে দরজার দিকে যায়। কলিং বেল বহুক্ষণ ধরেই বেজেই চলেছে, আর তার মনটা মাঝে মাঝে রাগে ফুটছে। দরজা খুলে দেয় সেহরান, আর সামনে দাঁড়িয়ে থাকা রাহুল, মাসুক, ঈশানী, তানিশাকে দেখে থামে না।
এক চুলো সরি না হয়ে একরোখা ভঙ্গিতে সরে দাঁড়িয়ে বলে, আয় ভেতরে আয় তোরা সবাই। কটাক্ষ করে বলে, আসলে বিয়ে করলে যে এত অতিথিপরায়ণ হতে হয়, আগে জানলে নিতান্তই ভাবতাম। ওরা ভেতরে এসে বসতেই রাহুল বেশ গম্ভীর মুখে তিরস্কার করে, বলে ওঠে, এই এসকে, দেখি তো তোর বুকটা, শার্টটা খুলে দেখা তো একবার। তার কথা শুনে বাকিরা থেমে যায়, চোখ কপালে উঠে যায়। তানিশা, ঈশানীও মাসুকের। শেহরানের মুখ হা করে রাহুলের দিকে তাকায়, তারপর ঠোঁট বাঁকিয়ে বলে, সি সি রাহুল, তুই কবে থেকে এ, গে হলি রে? আমার তো ভাবতেই লজ্জা করছে। রাহুল এবার হেসে গড়িয়ে পড়ে, আরে না না, তুই ভুল ভাবছিস। আমি তো বিশাল বুকটা দেখতে চাইছিলাম, এই জন্য যে তোর এই বিশাল বুকে তোর ছোট্ট বউটা ঠিক কোন পাশে এতক্ষণ ঘুমাচ্ছিল, জাস্ট ফর কিউরিসিটি। শেহরান বাদে বাকিরা এবার একসাথে হেসে ফেলে। তানিশা তো কৌশলে মুখ ঘুরিয়ে নেয়। ও মাই গড! শেহরান এবার চোয়াল শক্ত করে কটমট করে তাকায় রাহুলের দিকে। রাহুল সঙ্গে সঙ্গেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, যেন কিছুই বলেনি। তানিশা তখন হেসেই জিজ্ঞাসা করে, পরি কোথায় রে? শেহরান বলে, ও সুস্থ নেই, তোরা বস, ও আসছে। মাসুক টেনে মজা রেখে বলে, ভাই, তোর ছোট্ট বউটাকে একটু রেস্ট দে। তুই যদি সারাক্ষণ রোমান্টিক মুডে থাকিস, তাহলে তো বেচারি অসুস্থ থাকবেই। ঈশানী বলে ওঠে, আমি নিয়ে আসছি ওকে, তোরা বস। কিন্তু তার আগেই পরি ধীরে ধীরে বসার ঘরে আসে। সবার চোখ একসাথে ঘুরে যায় তার দিকে। চেহারায় ক্লান্তি, চোখে ঘুম ভাঙা আবছা আলো। মাসুক বলে ওঠে, কি ব্যাপার পরি, তোমাকে বেশ অসুস্থ দেখাচ্ছে। রাহুল ঠোঁট চেপে এক ঢোক হাওয়ার বলে, বুঝতে পারছি পরি, তুমি এক জল্লাদের কাছে আছো। কি আর করা, মানিয়ে তো নিতেই হবে। সবাই বুঝে যায় ও মজা করেই বলছে। পরি হেসে উত্তর দেয়, না ভাইয়া, তেমন কিছু না, শুধু একটু জ্বর হয়েছিল, এখন অনেকটাই ভালো আছি। শেহরান ওর দিকে হাত বাড়ায়, ও পরির হাতটা ধরে পাশে বসিয়ে নেয় নিজের কাছে। তখনই তানিশা একটু চমকে উঠে বলে, এই পরি, তোমার গলায় ওইটা কিসের দাগ? পরি থমকে যায়, চোখ দুটো বড় হয়ে ওঠে, তাৎক্ষণিকভাবে গলা ঢাকতে থাকে শার্টের কলার টেনে। রাহুল যেন সুযোগটাই খুঁজছিল, কটাক্ষ ভরা হাসি নিয়ে বলে, এটা বেশি ভালোবাসার ওভারডোজ। শেহরান গম্ভীর গলায় বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আর কিছু বলবি? পরি লজ্জা আর রাগে মুখটা নিচু করে ফেলে, চোখের কোণ লাল হয়ে ওঠে। ঈশানী তখন পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, পরি, তুমি রেস্ট করো, আমি আর তানু ডিনারের ব্যবস্থা করছি সবার জন্য। পরি চুপচাপ বলে, সমস্যা নেই আপু, আমি আসছি, চলুন। শেহরান কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, হঠাৎ যেন মনে পড়ে কিছু। চোখ দুটো এক মুহূর্তের জন্য থেমে থাকে অন্য ভাবনায়। ঈশানী আর তানিশা কিচেনে ঢুকে পড়তেই ঘরে ছড়িয়ে পড়ে এক ধরনের নির্ভার হালকা শোরগোল। মাসুক টেবিলের এক কোণে বসে মোবাইল ঘাঁটছে। রাহুল সোফায় আধশোয়া হয়ে গেছে, মুখে হাসি চাপিয়ে গুনগুনি করছে, যেন এখনো পরীর গলার দাগ নিয়ে ঠাট্টার রেশ কাটেনি। পরী চুপচাপ বসে পাশে থাকা গ্লাসের জলটা দু হাতে ধরে আছে। শেহরান ওর দিকে একবার তাকায়, চোখে ধরে পড়ে এক চিলতে চিন্তা। সে নিচু গলায় বলে, জ্বরের ঔষধটা খেয়েছিস তো? পরী মাথা নাড়ে, হ্যাঁ খেয়েছি, কিন্তু গলার স্বর এমন শুকনো, যেন কথা বলে না, শুধু বেরিয়ে আসে। শেহরান আরেকটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তোর গলার ওই দাগটা নিয়ে এত লজ্জা করার কি আছে? ইউ আর মাই ওয়াইফ। পরি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলে, আমি কারোর কিছু ভাবছি না, শুধু নিজেকে এখন ভালো লাগছে না। শরীর তো একটু কষ্ট পাচ্ছেই, কিন্তু মনটা যেন হাঁসফাঁস করে উঠছে। শেহরান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিচু গলায় বলে, তুমি চাইলে আমি সবার সামনে চলে যাওয়ার ব্যবস্থা করছি, কেউ কিছু মনে করবে না। পরি মাথা নাড়ে, না থাক, সবাই এসেছে এত কষ্ট করে, তাদের জন্য কিছু না কিছু করাই উচিত। ওপাশে বসা রাহুল হঠাৎ বলে ওঠে, এই এসকে, তুই
কিন্তু ঠিক বলেছিসনি, 1 ঘন্টার কথা বলেছিলি, তাও আমাদের দাঁড় করিয়ে রাখলি। এই যে ছোট্ট বইয়ের যত্ন, এটা নেক্সট জেনারেশন লোভনীয় প্রেম। শেহরান হালকা হাসে। লোভনীয় বলিস না, লাঞ্ছনীয়। ওর কপালে আমিই আছি, তাই প্রেমটা এক্সট্রা কেয়ার পায়। মাসুক বলে ওঠে, ভাই, ও তোমার কপালে আছে না তুমি ওর কপালে আছো? এটা আগে কনফার্ম করো, তারপর প্রেমের কনফারেন্স করিস। সবাই হেসে ফেলে, শুধু পরি হাসে না। ওর চোখে জমে থাকা এক টুকরো নীরবতা যেন সবার কৌতুক ভেদ করে ভেতরে ঢুকে যায়। শেহরান এবার একটু নিচু গলায় বলে, কি হয়েছে পরি? পরি এবার দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকায়। জবাব না দিয়ে শুধু বলে, হাওয়াটা আজ খুব ঠান্ডা, তাই না? শেহরাজ জানে এই ঠান্ডা আসলে হাওয়ার নয়, এটা পরীর অভিমান আর ভেতরে জমে থাকা কষ্টের হিম শীতলতা প্রলেপ। ও শুধু পরীর হাতটা নিজের হাতের নিয়ে চেপে ধরে, একটুও কথা বলে না। ঠিক তখনই ঈশানীর ডাক, পরী, এদিকে এসো তো। ঘরের আলো একটু উজ্জ্বল হয়, কিন্তু পরীর মুখের অভিব্যক্তি ঠিক আগের মতোই। হালকা আলোতেও দেখা যায় সেই চুপচাপের ছায়া। স্টাডি রুমে তখন ছায়া আর আলো মিলে মিশে এক অদ্ভুত প্রেক্ষাপট তৈরি করে রেখেছে। জানালার ফাঁক দিয়ে নেমে আসা চাঁদের শেষ রশ্মি এসে পড়েছে কাঠের মেঝেতে। টেবিলের ওপরে রাখা পুরানো কিছু নথিপত্র। ঘর নিঃশব্দ, কিন্তু নিস্তব্ধতাও যেন এক ধরনের যুদ্ধের আগে প্রস্তুত পটভূমি। শেহরান বসে আছে ধূসর লেদার চেয়ারে, চিবুকটা আঙ্গুলে ঠেকানো, চোখে চিন্তার ছায়া। তার সামনেই বসে আছে রাহুল আর মাসুক, দুই বিশ্বস্ত ছায়া যারা শেহরানের গোপন ইতিহাস জানে, অন্ধকারটাও বোঝে। একটা সিগারেট মুখে দিয়ে শেহরান ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, ইতালির প্রত্যেকটা শহর ভালো করে সার্চ করতে হবে, তবে বিজনেস প্রজেক্টরগুলো যেন টাইম মতো সামলানো হয়। আমি চাই না কোনো এক লোক ফাঁকি দিয়ে পালিয়ে যাক। রাহুল গম্ভীর হয়ে বলে, কোনো দিক থেকে শুরু করব সেটা প্ল্যান করেই ফেলি। কিন্তু ভাই, একটা কথা বলি, তুই কি ভুলে যাচ্ছিস পরিও আমাদের সঙ্গে যাবে? যদি বুঝে ফেলে যে আমরা ওর ভাইকে খুঁজছি, তাহলে কি হবে? এক মুহূর্ত চুপচাপ। শেহরান জানালার বাইরে অন্ধকারে তাকিয়ে থাকে। একটা সিগারেট থাকা অবস্থায় আরো 2 আঙ্গুল যেন ধোয়ার খোঁজ বারবার নড়ে। তারপর হঠাৎ বলে ওঠে, ডোন্ট ট্রাই টু মেক্স মি, আই এম নট ব্রোকেন, আই এম জাস্ট আনফিনিশড। তার কণ্ঠ ভারী, যেন শব্দ নয়, প্রতিজ্ঞার মূর্ছনা। পরি জানে ওর ভাইয়া আর নেই। তখন ও ছোট ছিল, বেশ কিছু স্মৃতিগুলো ঘোলা এখনো ওর কাছে, কিন্তু দুনিয়ার চোখে যেহেতু ওর ভাই মৃত, আমরা শুধু একবার ওকে খুঁজে পাওয়ার দরকারে আছি। আমার শুধু একবার দরকার ওকে খুঁজে পাওয়ার, জাস্ট একবার। তারপর আমি ওর বেঁচে থেকেও মারা যাওয়ার মিথ্যেটাকে সত্যি করে দেব। আর যদি পরি জেনেও যায়, আই ডোন্ট কেয়ার। মাসুক ঠোঁট কামড়ে একটানা চেয়ে থাকে, তারপর ধীরে বলে, তুই যাই করিস আমরা পাশে আছি। কিন্তু একটা কথা ভাই, পরি ইনোসেন্ট। তোর প্রতিশোধের আগুনে ওকে পুড়িয়ে ফেলিস না। তুই ওকে বিয়ে করেছিস, সংসারটা এখন ওরও অংশ। শত্রুতা পরিবারের সঙ্গে হতেই পারে, কিন্তু ওকে নিঃস্ব করে না। ওর পরিবারের ভুলের দায় ওর ঘাড়ে দিস না। শেহরান এবার ওদের দিকে ফিরে তাকায়, ঠোঁটের কোণে এক ধরনের বিষণ্ণ তৃপ্তি। নিজের শ্বাস নেওয়ার একমাত্র কারণকে কেউ শেষ করে ফেলতে পারে? তোরা জানিস না পরি আমার কাছে কি, আজ থেকে না, সেই 20 বছর বয়স থেকে। ও ছোট থাকতেই আমাকে ভয় পেত, আমাকে দেখলে পালিয়ে বেড়াতো, ভাইয়া বলে ডাকতো। সেই ডাকটা আমি ভীষণভাবে উপভোগ করতাম, তবে সেটা প্রকাশ করতাম না, বরং আরো কঠিন হতাম, আরো রূঢ়। কিন্তু একটা ঘটনা সব এলোমেলো করে দিল আমার অনুভূতিগুলো। তারপর থেকেই আমার প্রতিজ্ঞা ছিল, পরীকে একদিন আমার করেই নেব, আর ওকে কষ্ট দিয়ে ওদের পরিবারকে আমার যন্ত্রণার স্বাদ বুঝিয়ে দেব। তার চোখ নেমে আসে টেবিলের কাঠে, কারণ পরি,
ওদের পরিবারের সবচেয়ে আদরের মেয়ে ছিল। ওর প্রতি ভালো লাগা একসময় হয়ে উঠেছিল আমার প্রতিশোধের প্রতিচ্ছবি। কিন্তু যখন ওর ভাই হঠাৎ করেই উধাও হয়ে গেল, আমি ধাক্কা খেলাম একেবারে ভেতর থেকে। তারপর থেকেই আমি খুঁজছি ওর ভাইকে, চাই যাতে ও দেখতে পায় নিজের আদরের বোনের পরিণতি। একটু থেমে কণ্ঠে একরাশ ক্লান্তি নিয়ে শেহরান আবারও বলে, তবে জানিস রাহুল, মাসু, পরি ছোট থেকেই অনেক বুঝবান ছিল, তাই হয়তো আমার ধারের কাছে ঘেঁষতো না। আর সে কারণেই আমি যতই প্রতিশোধ নিতে যাই, নিজের অজান্তেই ওর প্রতি আসক্ত হয়ে গেলাম। আজ আমি জানি, চাইলেও ওকে কষ্ট দিতে পারি না। ইউএসএতে থাকা অবস্থায় আমি প্রতিনিয়ত ওর খবর রাখতাম। ওর প্রতিটা চলাফেরা, প্রতিটা মুখভঙ্গি আমার অজানা নয়। রাহুল এবার একটু নিচু গলায় বলে, তাহলে এত ভালোবাসিস যখন পরীর ওপর তোর থেকে প্রতিশোধের কথাটা বাদ দে ভাই। রিভেঞ্জের অনেক রাস্তাই আছে। তুই ওকে তো পেয়েছিস, তাহলে ওকে আঁকড়ে ধর। দেখবি ভালোবাসলে ভালোবাসা ফিরেও আসে। শেহরান একটা তীর্যক হাসি হেসে বলে, বিশ্বাস কর, ট্রাই করি, কিন্তু ওকে দেখলেই সব আবার মনে পড়ে যায়। ওর পরিবারের মুখগুলো, তাদের নিষ্ঠুরতা, আর পরিত সেই পরিবারের বাইরে কেউ না। ইউ নো হট ইটস এ মোস্ট, বিশ্বাসঘাতকতা না, বরং তার পরের নিঃশব্দতা বেশি যন্ত্রণা দেয় আমায়। মাসুক এবার ধীরে ধীরে বলে, তুই যা খুশি কর, শুধু একটা কথা মনে রাখ, পরীকে হারিয়ে ফেলিস না। তুই জানিস ও ছাড়া তুই এক মুহূর্তও থাকতে পারিস না। শেহরান এবার নিঃশব্দে তাকিয়ে থাকে সামনের অন্ধকারে, চোখে একরাশ ক্লান্তি, ঠোঁটে দগ্ধ ভালোবাসার ছায়া। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পরি আমার কাছে সবচেয়ে মূল্যবান, ওকে হারানোর ভয়টা তো আমার সবচেয়ে বেশি পোড়ায়। এই দিকে পরি ধীরে ধীরে পা টিপে স্টাডি রুমের দিকে এগোয়, হাতে কফির ট্রে, 3টি কাপে অল্প ধোয়া, আর বাষ্পে হালকা ভিজে আসা ধাতব হাতল। দরজাটা বন্ধ নয়, আধ খোলা। ভেতর থেকে শেহরানের গলা ভেসে আসে, কিন্তু সংযত, কিন্তু চাপার আগে মোড়ানো। পরি থেমে যায়, ওর হাতের ট্রেটা কাপে ধোয়ায় রেখা থেমে থেমে কাঁপে। এক মুহূর্ত স্তব্ধতা, পরীর নিঃশ্বাস আটকে আসে। ও আর এক মুহূর্ত দাঁড়ায় না, ট্রেটা 2 হাতে সামলে ভেতরে ঢোকে, মুখে নিঃশব্দ, চোখে গাম্ভীর্য। তিনজনের কথাবার্তা থেমে যায় একেবারে। রাহুল, মাসুক, শেহরান, কেউ কথা বলে না। এক অস্বস্তিকর নীরবতা ঘরে ছড়িয়ে পড়ে যেন। কফির কাপ পরি ট্রেটা টেবিলের ওপরে রাখতেই এগোয়। ঠিক সেই মুহূর্তে শেহরান একটু কেঁপে ওঠে, বলে, তুই আনতে গেলি কেন? অসুস্থ শরীরে এটা দরকার ছিল? আমায় ডাকলে পারতিস। পরি চুপ করে থাকে, মাথা নিচু, চোখ স্থির। কিছু না বলে ট্রেটা রেখে ঘুরে দাঁড়ায়। ও বেরিয়ে যাবার মুহূর্তেই শেহরান হাত বাড়িয়ে ওকে ধরে, কপালে হাত রাখে। জ্বর বেড়ে যায়নি তো আবার? পরি কিছুই বলে না, তবে নির্নিমেষ তাকিয়ে থাকে শেহরানের চোখে। শেহরান ধীরে জড়িয়ে আসে সেই দৃষ্টির গভীরে। পরীর ফ্যাকাশে মুখ, ক্লান্ত চোখ দেখে ওর বুকটা যেন একটু মুচড়ে ওঠে। ও জানে না পরী কি শুনেছে, কিন্তু সে বুঝতে পারে পরী কিছু অনুভব করেছে। পরী এবার নিচু গলায় বলে, ডিনার তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আপনারা চলে আসবেন। একটা বাক্য, কিন্তু তার ভেতরে অজস্র অব্যক্ত কথা। পরী ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। শেহরান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ এখন খালি দরজার দিকে, যেখানে পরীর চুলের শেষ দোলনাটা উড়ে যায় যেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। আজ অনেক বেশি কষ্ট দিয়েছি তোকে পরি? তোর চোখে যে প্রশ্ন উঠছে, তার উত্তর আমি নিজেই জানি না। রাহুল এগিয়ে এসে হাত ধরে রাখে শেহরানের পিঠে। এসকে, আমরা যা বললাম একবার ভেবে দেখ। আজ দেখলাম পরীর চোখে অজস্র প্রশ্ন, কিন্তু মুখের থেকেও বেশি জোরে কথা বলে যাচ্ছিস। অন্যদিকে পরী নিজের ঘরে ফিরে আসে, হালকা বাতাসে পর্দা দুলছে। ও বিছানায় বসে, আলতো ভাঙা কপালে একটানা চুল পড়েছে। শরীর ক্লান্ত, কিন্তু মন তার চেয়ে বেশি জর্জরিত।
অবচেতনে পরি ওদের কথার কিছু টুকরো শুনেছে। ইতালির শহর সার্চ করতে হবে। পরি যদি বুঝে যায় ওর ভাই শব্দগুলোর ঠিক অর্থ নিয়ে ফিরে আসেনি পরীর কাছে, কিন্তু এতটুকু বোঝার মতো সে যথেষ্ট বড় হয়েছে যে এইসব কথা তার সঙ্গে কোনোভাবে জড়িত। কিন্তু কিছু একটা যেন তাল কেটে যাচ্ছে। পরি ধীরে বিছানায় হেলান দেয়, চোখ তুলে তাকায় সিলিং এর দিকে। চোখে জমে ওঠে এক চিলতের প্রশ্ন। কেন যেন মনে হচ্ছে আমার অজান্তে কেউ আমার চারপাশে একটা ছায়া গড়ে তুলেছে। সেহরান তার ব্যবহার আজকাল অদ্ভুত রকমের কোমল, আবার ততটাই কঠিন। খেয়াল করেছে, কিন্তু চোখে একরকম অন্য দৃষ্টি, যেন আমি তার কাছে শুধুই আমি নই, আরো বেশি কিছু। কেন ওনার চোখে এখন ভয় লুকানো থাকে, ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে সেহরানের সেই বাক্য, আই ডোন্ট কেয়ার। পরি নিজের দুই হাত জড়ো করে কোলে রাখে। কি এমন টের পাওয়ার মতো আছে আমার চারপাশে, আমি তার কেন টের পাচ্ছি না কিছু? তার বুকের ভেতর ধীরে একটা সন্দেহ গড়ে ওঠে। মাথা নিচু করে সে বলে ফেলে নিজেকে, তাহলে কি আমার অজানা কিছু আছে যা আমাকে জানতেই দেওয়া হয়নি কখনো? ঘরের বাতাস নিস্তব্ধ, নীরব প্রশ্নের মাঝে ঝুলে থাকে এক ঝলক কষ্ট। পরি উঠে দাঁড়ায়, মাথা কিছুটা ঝিমঝিম করে, তবুও সে খোলা জানালার সামনে দাঁড়িয়ে যায়। নিচে গাড়ির হেডলাইট জ্বলে উঠছে, দূর থেকেও রাহুলের হাসি, মাসুকের গলা ভেসে আসে, কিন্তু সেহরান, সে এখনো বের হয়নি রুম থেকে। পরীর চোখ বন্ধ করে, বুকের মাঝে সে ভার জমে উঠেছে। তা ভালোবাসা নাকি সন্দেহ, সে নিজেও বুঝে উঠতে পারছে না। আমি কি কোনো ইতিহাসের অংশ হয়ে গেছি, যার কিছু পাতা আমার অজানা, নাকি আমার এখনো সেই পরী যার ওপর ভালোবাসার ছায়া লুকিয়ে রাখা হয়েছে কোনো প্রতিশোধ? পরীর গলা শুকিয়ে আসে, কিন্তু সে এখন কিছুই বলবে না, অপেক্ষা করবে। কারণ সে জানে সত্য নিজেই একদিন ঠিক আসবে তার সামনে। চুলার পাশে দাঁড়িয়ে ঈশানী আর তানিশা হাঁড়িতে ঘি ছড়াতে ছড়াতে গল্পে মেতে আছে। নিজের রুম থেকে এসে পরি পাশেই দাঁড়িয়ে আছে। হাতে কিছু করতে চাইলে দুজনেই যেন একযোগে আপত্তি জানায়। তুমি এখনো পুরোপুরি ভালো হওনি পরি, বিশ্রাম করো, আমরা আছি তো। তুমি জানো, আজ প্রায় 10 বছর হয়ে গেল আমাদের এসকের সাথে পরিচয়ের। তখনও ইউএসএ ছিল, আর আমরা সবাই একসাথে পড়তাম নিউ হ্যাভেন ইউনিভার্সিটিতে। পরি চোখ মেলে চেয়ে থাকে। ঈশানী বলে চলে, আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল আলাদা। তানু পড়তো আইন নিয়ে, আমি ফাইন আর্টস, আর সেহরান, সে যেন অন্য দুনিয়ার মানুষ ছিল, একদম চুপচাপ, কারোর সাথে মেশে না। প্রথম প্রথম আমরাও ভাবতাম অহংকারী, কিন্তু একদিন একদিন একটা ঘটনা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সেই শীতের শেষ ভাগে তুষার জমে আছে শহরের গায়ে, ফ্রস্কিস্কো রোডের কাছে। সেহরান একা থাকতো ওর নিজের মাঝারি একটা বাড়িতে। সেদিনে ছিল ফাইনাল পরীক্ষা, সবাই এসেছে, শুধু সেহরান নেই। মনে অজানা ভয় ঢুকে পড়ে। রাহুল তখন একা গিয়েছিল ওর বাড়ি। সেই তুষারে পা ফেলে পৌঁছায় বাড়ির গেটে, গিয়ে দেখে সেহরান অচেতন, শরীর বরফের মতো ঠান্ডা। রাহুল তখনই ওকে হাসপাতালে নিয়ে যায়। পরি চুপ করে শোনে, শরীরটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে যায়, গলায় এক অজানা হাহাকার জমে ওঠে। কি হয়েছিল আপু, এতটা খারাপ? পরি জিজ্ঞাসা করে, গলায় স্পষ্ট উদ্বেগ। তানিশা এবার হালকা দীর্ঘশ্বাস ফেলে মাথা নোয়ায়। সেহরান ছিল গভীর ডিপ্রেশনে, অসহনীয় এক একাকিত্বে, প্রিয় কাউকে হারানোর বেদনা, আর সেই ঘূর্ণিপাকে ধীরে ধীরে সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। ওর ভেতরে যন্ত্রণা ছিল, যা কাউকে বলেনি। ওর হাসি ছিল না, থাকতো শুধু একটা ফাঁকা দৃষ্টি। পরি চোখ মেলে তাকিয়ে থাকে ওদের দিকে, চোখের পলক যেন ভারী হয়ে আসে। কিন্তু কেন? আমাদের পরিবার তো এত সংযত, এত আদর্শ, ভদ্র, তাহলে সেহরান ভাইয়া কিভাবে এমন হয়ে গেল? এই প্রশ্নের মুখোমুখি হয় ঈশানী। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সব সময় পরিবার থাকলেই হয় না পরি, কখনো কখনো কাছে থাকলেও দূরের হয়ে যায় অনেকেই। কারোর চলে যাওয়া কিংবা একটা হৃদয়ের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া,
কখন যে একটা মানুষকে সম্পূর্ণ বদলে দেয় তা বুঝতে সময় লাগে না। শেহরান একা ছিল, আর একাকিত্ব মানুষকে ভাঙে, তাকে বদলায়। ঈশানী হাত বাড়িয়ে পরীর কাঁধে হাত রাখে। তুমি ওকে বোঝার চেষ্টা করো। ও বাইরে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই ভঙ্গুর। তুমি ছাড়া আর কেউ নেই যে ওর সেই ভেতরের মানুষটাকে আলতো করে ছুঁয়ে দিতে পারে। ভালোবাসায় কেউ কখনো নত হয় না। ভালোবাসা তো দহন নয়, তা হলো আশ্রয়, মমতা, নির্ভরতা। ওর ভেতরের মানুষটাকে কেবল তুমিই বের করে আনতে পারো। শুধু ভালোবাসায় নয়, বোঝায়, নির্ভরতায়, আদরে। তুমি যদি সত্যি ওকে বুঝতে চাও তাহলে অভিমানে নয়, বোঝার চেষ্টা করো ভালোবেসে। তানিশে এবার মুখ তুলে সোজা করে বলে, তুমি ছাড়া কেউ ওর পাশে নেই এখন। তোমার ভালোবাসার ছায়াই হতে পারে ওর একমাত্র মুক্তি। পরি শুধু মনে মনে বলে, আমি কি পারবো একটা ভাঙা মানুষকে নিজের সমস্তটা দিয়ে জোড়া লাগাতে? পরি যেন নিঃশ্বাস ফেলতে ভুলে যায়। ওর মনে উঠছে এক রাশ প্রশ্নের ঝড়। কিছু বলা হয়নি, কিন্তু অনেক কিছুই বলার চেয়ে বেশি বলা হয়ে গেছে। যার এত বড় পরিবার, সে কেন এত একা? কেন তার ভেতরটা এমন অন্ধকার? আর কেন আজ এই মানুষটার জন্য আমার বুকটা পড়ে যাচ্ছে? চোখে জমে ওঠে এক অদৃশ্য কুয়াশা। পরি তাকিয়ে থাকে জানালার ওপারে। ঢাকার বনানীর এক বিলাসবহুল রেস্তোরাঁ, চারপাশে কাঠের সৌন্দর্য, সুগন্ধি কফি ও সুপের মিশেল। একটি কোণার টেবিলে বসে আছেন শেহরান, রাহুল ও মাসুক। সামনে বসে আছেন তাদের গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট। চেহারা ভালো, কিন্তু চোখ একটুখানি টেরা। রাহুল ফিসফিস করে বলে, ভাই, ক্লায়েন্টটা কি তোর দিকে না তাকিয়ে পাশের দেওয়ালে কথা বলছে? এক চোখে তোকে দেখে, আরেক চোখ জানি না কোন জগৎ দেখছে। মাসুক হেসে ফেলে, ভাই, ও ক্লায়েন্ট না, যেন আড়ং-এর হাফ প্যান্ট বিক্রেতা হলে বেশি মানাতো। শেহরান ঠান্ডা গলায় বলে, ফোকাস অন দ্য ডিল, ইডিয়েটস। ক্লায়েন্ট বলে, সো মিস্টার শেহরান, উই বিলিভ ইউর ব্র্যান্ড আমাদের বহুমুখী কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবে, বিশেষ করে যদি আমরা ভোক্তার চিন্তা ভাবনাকে বাস্তব সময়ের বিশ্লেষণের সাথে মেলাতে পারি। রাহুল কানে কানে বলে, ভাই, ক্লায়েন্টটা তো এআই বোটের মতো করে কথা বলছে। ক্লায়েন্ট, বাই দ্য ওয়ে, মিস্টার শেহরান, আর ইউ ম্যারিড? আমি ভাবছিলাম অবিবাহিত পুরুষরা সাধারণত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে বেশি সময় দেয়। শেহরান এক গাল গম্ভীর ভঙ্গিতে সোজা হয়ে বসে। ইয়েস, আই এম ম্যারিড। রাহুল তাচ্ছিল্য করে বলে, তুই কি এসি রে ভাই? পরীর নাম শুনলেই তোর মুড আবার চেঞ্জ হয়ে যায়। ক্লায়েন্ট বিস্মিত কণ্ঠে বলে, শি ইজ ডিফারেন্ট। শেহরান কফির কাপে চুমুক দিয়ে বলে, ইউনো, বিজনেস আবার গড়া যায়, টাকা আবার কামানো যায়, বাট ইফ আই হার্ট হার স্মাইল অনস আই উইল নেভার ফরগিভ মাই সেলফ। মাসুক ওয়েটারকে ডেকে বলে, এক কাপ কফি দাও, আর রাহুলকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। এই প্রেম রোগ হজম করতে হবে, নয়তো বদহজম হয়ে যাবে। শেহরান চোখে অদ্ভুত ভালোবাসা নিয়ে বলে, মাই বিজনেস ইজ নাম্বারস, বাট মাই লাইফ একটা নামেই আবদ্ধ, আর সেটা হলো পরি। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে পাপাস কলিং। শেহরান ফোনটা কানে দেয়, কণ্ঠে গম্ভীর রেখেই বলে, কেমন আছো পাপা? ওপাশ থেকে সেলিম খানের কাশি ও চাপা নিঃশ্বাসের শব্দে কথা বলে, আব্বুর শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না। তুমি আর পরি যদি কটা দিনের জন্য বাড়ি চলে আসো, তাহলে মনটাও হালকা লাগবে। পরীকে চোখে দেখি না অনেক দিন। শেহরান কিছুটা থেমে যায়। এক মুহূর্তের জন্য মুখভঙ্গিতে দ্বিধা খেলে যায়। দেখছি বলেই কলটা কেটে দেয়। রাহুল তখন পাশে বসে ইঙ্গিতে জিজ্ঞেস করে, কি বলছে আঙ্কেল? শেহরান ফোনটা রেখে হালকা নিঃশ্বাস ফেলে জানায়, বলেছে পরীকে নিয়ে বাড়িতে যেতে, কদিন থেকে আসতে। মাসুক হেসে বলে, তাহলে ভাই, এবার তোর প্রেমের রাতগুলো বিপদে পড়ে গেল। চারিদিকে আত্মীয় স্বজন, ভাই বোন, খালা ফুপু, সব জায়গায় বাধা। রাহুল আবার বলে, চুমু খেতে গেলেও খেয়াল রাখতে হবে আশেপাশে কেউ হা করে তাকিয়ে আছে নাকি। শেহরান চোখটা নামিয়ে এক গম্ভীর তাচ্ছিল্য বলে ওঠে, আমি অন্য কারোর বাড়ির বউ নিয়ে যাচ্ছি না, আমি নিজের বাড়িই ফিরছি। মাসুক সাথে সাথে বলে ওঠে, বাপরে, আই থিংক ইউ নিড এ কন্টেনমেন্ট জোন ফর রোম্যান্স। শেহরান এতক্ষণ মুখ বন্ধ রেখেছিল, কিন্তু এবার কফির কাপটা টেবিলে রেখে ঠান্ডা গলায় বলে, হু কেয়ার্স? বউও আমার, বাড়িও আমার, আর আমার রোম্যান্সে কোনো অবজার্ভ নেই। আমি কারোর দেখা দেখিতে প্রেম করি না।
আমার প্রেমে কারোর অনুমতি লাগে না। রাহুল হাসতে হাসতে বলে, ওরে বাবা, এত গম্ভীরভাবে বইয়ের সাথে কেউ প্রেম করে? সেহরান ঠোঁটে এক বাঁকা হাসি টেনে বলে, ভালোবাসলে প্রেম করে দাগ রেখে দিতে হয়। পরি আমার, এবং আমি চাইলে সেই কথা পরি নিজের মনে লিখে রাখবে। তারপর একবার জানালার বাহিরের দিকে তাকিয়ে ধীরে বলে ওঠে, যেন নিজেকেই বোঝাচ্ছে, যে হাসিটা আমার ঘর আলোকিত করে তার পাশে থাকার অধিকার আমার রক্তে লেখা আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে আবদ্ধ তুই উন্মাদ আমি, লেখনীতে মোনালি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর কথা দিচ্ছি, গল্পটি ভীষণ ভীষণ সুন্দর, আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আশা করি সাথেই থাকবেন পরবর্তী অংশগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত।